আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছিল, এই জন্য একটু বিঘ্ন ঘটলো। যাই হোক, আমরা আবার আলোচনায় আসি। তাহলে এই যে যে আমাদের মিউকোসা স্তর, তাহলে বললাম এই মিউকোসা স্তরে কি থাকে? এই মিউকোসা স্তরে এইরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, যেগুলো ভিলাই নামে পরিচিত। এই ভিলাইয়ের উপরে কি থাকে? সরল স্তম্ভকার আবরণী কোষ থাকে। এই কোষগুলো গবলেট কোষ, আবার কি শোষণক্ষম কোষ, দুই ধরনের কোষ থাকে, দেখালাম। এছাড়া আরও কিছু কোষ থাকতে পারে, যেই ক্ষুদ্রান্ত্রের যে মিউকোসা, যে প্রাচীর বা মিউকোসা স্তর, এই স্তরে কিছু গ্রন্থি থাকে। যে গ্রন্থি থেকে বা এই গ্রন্থিগুলোকে বলা হয় আন্তরিক গ্রন্থি। কিছু কোষ থাকে এবং কিছু গ্রন্থি থাকে। যদি আরো স্পেসিফিক করে বলি, যে ক্ষুদ্রান্ত্রের এই যে মিউকোসা স্তর, এই স্তরে চারটা কোষ থাকে এবং দুইটা গ্রন্থি থাকে। ঠিক আছে, এই অন্ত্রপ্রাচীরের মিউকোসা স্তরে কিছু এরকম চারটা কোষ থাকবে এবং দুইটা গ্রন্থি থাকবে। এরা যে নিঃসরণ করে, এই নিঃসরণের মাধ্যমেই খাদ্যবস্তুর পরিপাক সম্পন্ন হয়। ঠিক আছে, এদের নিঃসরণে কি থাকে? এনজাইম থাকে। বিভিন্ন ধরনের এনজাইমকে সক্রিয়করণের উপাদান থাকে। তাহলে এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস এখন জানবো। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে আন্তরিক গ্রন্থি। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, পড়লাম, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র জানলাম এবং ক্ষুদ্রান্তের প্রস্থচ্ছেদ পড়লাম। বৃহদান্ত্রের প্রস্থচ্ছেদ আমাদের জানা লাগবে না, ঠিক আছে? এই আমাদের ক্ষুদ্রান্তের প্রস্থচ্ছেদ জানলেই হবে। তাহলে দেখো, তাহলে এই যে ক্ষুদ্রান্তের মিউকোসা স্তরে পড়লাম আমরা, কিছু কি থাকে? ওইখানে আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, যা ভিলাই নামে পরিচিত। ওর উপরে এক সারি কোষ থাকে। ওই কোষের ফাঁকে ফাঁকে কি থাকে? বিভিন্ন ধরনের এরকম গ্রন্থি থাকে। ঠিক আছে, মনে রাখতে হবে যে অন্ত্রের মিউকোসা প্রাচীরে চারটি কোষ ও দুইটি, দুঃখিত, চারটি না বলতে হবে চার ধরনের কোষ। অনেকগুলো থাকে আর কি, চার ধরনের কোষ ও দুই ধরনের গ্রন্থি থাকে। তাহলে কি কি কোষ আছে? কোষগুলোর আমরা একটু নাম যদি জানি, চার ধরনের কোষ। এক নাম্বার হচ্ছে বলে ব্রাশ কোষ। ঠিক আছে, দুই নম্বরে আর্জেন্টাইন কোষ। তিন নম্বরে গবলেট কোষ। চার নম্বরে হচ্ছে প্যানেত কোষ। নামগুলো মুখস্থ রাখতে হবে। যে চার ধরনের কোষ কি কি? ব্রাশ কোষ, আর্জেন্টাইন কোষ, গবলেট কোষ, প্যানেত কোষ। সবার শেষে কি আছে? কোষ লেখা আছে। এবং দুই ধরনের গ্রন্থি থাকে। ঠিক আছে, একটা হচ্ছে লিভার কোন এর গ্রন্থি, দুই নম্বরে হচ্ছে ব্রুনারের গ্রন্থি। এই দুই ধরনের গ্রন্থি থাকে। আর এখানে দেখালাম চারটা কোষ থাকে। এটা একবারে ভালো করে মুখস্থ রাখতে হবে যে অন্ত্রের যে মিউকোসা প্রাচীর আছে, মিউকোসা প্রাচীরে এই চার ধরনের কোষ পাওয়া যায় এবং দুই ধরনের গ্রন্থি পাওয়া যায়। তাহলে চার ধরনের কোষের নাম জানলাম এবং দুই ধরনের গ্রন্থির নাম জানলাম। এখন এগুলো মনে রাখার জন্য ছোট করে যদি তোমরা কোনো নিয়ম বের করতে পারো, ওইটা মনে রাখতে পারো, বা আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি, সেটাও ফলো করতে পারো। ঠিক আছে, যেমন এটা মনে রাখতে পারো যে যে সামনে বিশ্বকাপ আসতেছে। বিশ্বকাপে কিন্তু
ব্রাজিল, আর্জেন্টিনা বাংলাদেশে কিন্তু খুবই ফেভারিট দল বেশিরভাগ সমর্থকদের। ঠিক আছে, তাহলে আমি যে কথা লিখবো এতে রাগ করতেও পারো কেউ আবার, কিন্তু রাগ করা যাবে না আর কি। দেখো, ব্রাজিল, আর্জেন্টিনা, গবেট, এরা খেলা পারে না। তাহলে দেখো কারণ কেন এটা কেন বলতেছি, সেই ব্রাজিল বিশ্বকাপ জিতছে সেই 2002 সালে, এরপরে কিন্তু আর খুব বেশি ভালো পজিশনে যেতে পারে নাই। কিন্তু আর্জেন্টিনা এরপরে 2014-তে ফাইনালে গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু বিশ্বকাপ জিততে পারে নাই। তাহলে যদিও বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকই বেশি, কিন্তু এটা মনে রাখার জন্য এই এই একটা ছন্দের মতো এটা তোমাদের মনে থাকবে, ব্রাজিল, আর্জেন্টিনা, গবেট এরা খেলা পারে না। ঠিক আছে, এখান থেকে কি বুঝবো আমরা, এই যে যে ব্রাজিল, ব্রাজিলের ব্রা দিয়ে আমরা বলতে পারি ব্রাশ কোষ, ব্রাশ কোষ মনে রাখতে পারি। এবং এই ব্রা দিয়ে ব্রোনারের গ্রন্থি, ব্রোনারের গ্রন্থি। তাহলে ব্রাজিলের ব্রা দিয়ে ব্রাশ কোষ, ব্রোনারের গ্রন্থি, তাহলে দুইটা হয়ে গেল, এটা আমাদের মনে থাকবে, এইটাও মনে থাকবে। এরপর বলছে আর্জেন্টিনা, আর্জেন্টিনা কি আছে, এই আর্জেন্টাইন কোষ। গবেট দিয়ে আমরা মনে রাখতে পারি এই গবলেট কোষ। এবং এই পারে না, এই পারে না দিয়ে, পারে বা পারে না এটা দিয়ে এই প্যানেত কোষ মনে রাখতে পারি। তাহলে বাকি রইল কি, লিভার কোণের গ্রন্থি, লিভার কোণের গ্রন্থি। তাহলে খেলার এই যে লয়াকার এটা দিয়েও মনে রাখতে পারো, আবার ব্রাজিলের এই যে ল এটা দিয়েও মনে রাখতে পারো। ঠিক আছে, ব্রাজিলের ল দিয়ে মনে রাখো, তাই ভালো হবে। তাহলে দেখো ব্রাজিল দিয়ে আমরা তিনটা মনে রাখতে পারি, একটা ব্রাশ কোষ, ব্রোনারের গ্রন্থি, লিভার কোণের গ্রন্থি। ব্রাশ কোষ, ব্রোনারের গ্রন্থি, লিভার কোণের গ্রন্থি। আর্জেন্টিনা দিয়া আর্জেন্টাইন কোষ, গবেট দিয়া গবলেট কোষ, আর পারেনা দিয়া প্যানেত কোষ। ঠিক আছে, তাহলে এই যন্ত্রের মিউকোসা প্রাচীরে যে বিভিন্ন ধরনের কোষ থাকে এবং যে গ্রন্থি থাকে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, অবজেক্টিভের জন্য বিশেষ করে। ঠিক আছে, এখন এই যে যে বিভিন্ন ধরনের কোষ এবং এই যে গ্রন্থি, এদের যে নিঃসরণ হয়, এই নিঃসরণ থেকে নিঃসরণে বা এদের যে নিঃসরণ হয়, এই নিঃসরণকে বলা হয় আন্তরিক রস। মানে আন্তরিক গ্রন্থির বা এই অন্ত্রের মিউকোসা প্রাচীরে যে বিভিন্ন ধরনের কোষ এবং গ্রন্থি থাকে, এদের যে নিঃসরণ ওকে তাকে বলা হয় হচ্ছে আন্তরিক রস, বা এটা আরেকটা নাম আছে সাক্কাস এন্টারিকাস। দেখো এটা মুছে দিই, তাহলে আমরা বলতে পারি যে আন্তরিক গ্রন্থির বা আন্তরিক কোষ থেকে যে নিঃসরণ হয় সেই নিঃসরণকে বলা হয় আন্তরিক রস বা সাক্কাস এন্টারিকাস। ঠিক আছে, তাহলে আন্তরিক রসের অপর নাম, এটা মনে রাখবা, আন্তরিক রসকে সাক্কাস এন্টেরিকাস বলা হয়। ঠিক আছে, তাই এই কথাটা একটু মুখস্থ রাখতে হবে যে আন্তরিক রসেরই আরেকটা নাম হলো সাক্কাস এন্টেরিকাস। এখন আমরা এই আন্তরিক রসের যে বিভিন্ন উপাদান থাকে এবং এই বিভিন্ন উপাদানগুলো কিভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে সেগুলো আমরা জানবো। তার মধ্যে আমাদের আগে জানতে হবে আন্তরিক রসের উপাদান। তাহলে আন্তরিক রসের উপাদান পড়ি আমরা। দেখো উপাদানে কি আছে, তাহলে আমরা জানি যে কোনো ধরনের রস, সেটা হোক লালা রস, হোক গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস বা অগ্নাশয় রস বা আন্তরিক রস, সেখানে পানির পরিমাণ থাকবে সবচেয়ে বেশি। তাহলে এই আন্তরিক রসেও পানি থাকে প্রায় 98.5% পানি থাকে। কিছু অজৈব লবণ থাকে বা অজৈব পদার্থ থাকে, তাহলে কিছু অজৈব পদার্থ থাকে।
অজৈব পদার্থ কি কি সেই আগে আমরা যেগুলো পড়ে আসছি ওগুলোই, যেমন যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর লবণ, সেটা সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এভাবেও আমরা বলতে পারি। তাহলে অজৈব পদার্থ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের লবণ থাকে, এগুলো হচ্ছে অজৈব পদার্থ। এরপরে আছে জৈব পদার্থ। জৈব পদার্থ এটা খুব ইম্পর্টেন্ট। এখন এই জৈব পদার্থ থেকে কি কি নিঃসরণ হয় এটা তোমাদের জানতে হবে। জৈব পদার্থ থেকে 1 নম্বরে নিঃসরণ হয় হচ্ছে এনজাইম, 2 নম্বরে নিঃসরণ হয় হচ্ছে যে একটা সক্রিয়ক যার নাম হলো এন্টারোকাইনেস। একবার আমি নামটা লিখে দিই, এন্টারোকাইনেস নামক সক্রিয়ক। তাহলে এটা কি করে এটা সম্পর্কে আমি একটু পরে তোমাদের বলবো যে এটা কিভাবে একটা সক্রিয়ক বা এটা কি জিনিস। তাহলে জৈব পদার্থ হলো এনজাইম আসে আর হলো এন্টারোকাইনেস নামে একটা সক্রিয়ক আসে। এটা সম্পর্কে আমি তোমাদেরকে অগ্ন্যাশয় রস যখন পড়াইছি তখন ওইখানে আমিষ পরিপাকের ওইখানে বলছিলাম যে এই এন্টারোকাইনেস কি করে, অগ্ন্যাশয় রস থেকে যে ট্রিপসিনোজেন থাকে নিষ্ক্রিয়, অগ্ন্যাশয় রস থেকে যে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন রিলিজ হয়, ওই ট্রিপসিনোজেনকে বা নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় করে হচ্ছে এই এন্টারোকাইনেস। এই এন্টারোকাইনেস কোথা থেকে নিঃসরণ হচ্ছে, এই আন্ত্রিক রসে থাকতেছে, মানে আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসরণ হচ্ছে। তাহলে অন্ত্রের আন্ত্রিক গ্রন্থি থেকে এই এন্টারোকাইনেস নামক এই এনজাইমটা নিঃসরণ হয়। এই এন্টারোকাইনেস কি করে, অগ্ন্যাশয় রস থেকে যে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন রিলিজ হয়, ওই ট্রিপসিনোজেনকে সক্রিয় করে। ঠিক আছে, এবার আসি আমরা এগুলোর সম্পর্কে একটু ডিটেলস পড়ব। ঠিক আছে, যে এগুলো কিভাবে, যে কি কি এনজাইম আসে এবং এন্টারোকাইনেস কিভাবে সাহায্য করে খাদ্য পরিপাকে। তাহলে আমরা দেখি যে এনজাইম, প্রথমে এনজাইম সম্পর্কে জানি যে কি কি এনজাইম আসে। ঠিক আছে, তাহলে এনজাইমের মধ্যে প্রথম হলো শর্করা পরিপাক। শর্করা পরিপাক আন্ত্রিক রস থেকে কি কি এনজাইম শর্করা পরিপাকে সাহায্য করে, বা আন্ত্রিক রসে যেসব এনজাইম থাকে কোনগুলো শর্করা পরিপাকে সাহায্য করে। তাহলে কয়েকটা নাম মনে রাখতে হবে, যেমন একটা হলো আন্ত্রিক অ্যামাইলেজ। আন্ত্রিক অ্যামাইলেজ নাম তোমরা শুনছো, অ্যামাইলেজ নাম তো শুনছোই, কারণ হলো আমরা পড়ছি অগ্ন্যাশয়িক অ্যামাইলেজ, স্যালাইভারি অ্যামাইলেজ। তাহলে স্যালাইভারি অ্যামাইলেজের আরেকটা নাম হলো টায়ালিন, যেটা হলো কোথা থেকে নিঃসৃত হয়, লালা রসে। এরপরে পড়ছি আমরা অগ্ন্যাশয়িক অ্যামাইলেজ, যেটা অগ্ন্যাশয় রসে থাকে। এখন আমরা পড়তেছি কি আন্ত্রিক অ্যামাইলেজ, যেটা কি এই আন্ত্রিক রসে থাকে। ঠিক আছে, এখন এই আন্ত্রিক অ্যামাইলেজ কি করে, এরা শর্করার জটিল অণুকে ভেঙে সরল অণুতে পরিণত করে। আমরা প্রথমে এনজাইমগুলোর নাম জানি। প্রথমে আমরা জানলাম যে আন্ত্রিক রসে যেসব এনজাইম থাকে তার মধ্যে শর্করা পরিপাকে একটা এনজাইম সাহায্য করে, তার নাম হচ্ছে আন্ত্রিক অ্যামাইলেজ। এরপর আছে আইসোমল্টেস। আইসোমল্টেস নামে একটা এনজাইম আছে। এরপর আছে মল্টেস এনজাইম। ঠিক আছে, এরপর আছে সুক্রেস আর হলো ল্যাকটেস। তাহলে আন্ত্রিক রসে যেসব এনজাইম থাকে এই এনজাইমগুলো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই এনজাইমগুলো কি করে, শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। তার মধ্যে প্রথম হচ্ছে আন্ত্রিক অ্যামাইলেজ, এরপরে আইসোমল্টেস, এরপরে আছে মল্টেস, সুক্রেস আর হলো ল্যাকটেস। ঠিক আছে, তাহলে এগুলো কি করবে, এগুলো শর্করা জাতীয় খাদ্যকে
সরল খাদ্যবস্তুতে পরিণত করবে। কীরকম দেখি আমরা, যেমন এই যে আন্ত্রিক অ্যামাইলেজ ও কি করে, ও হলো স্টার্চ, হলো শর্করা জাতীয় খাদ্য। তারপর বলছে ডেক্সট্রিন, এদেরকে আর্দ্র বিশ্লেষণ করে। আর্দ্র বিশ্লেষণ মানে হলো স্টার্চ ডেক্সট্রিনকে পানির সাথে বিক্রিয়া ঘটায়। পানির সাথে বিক্রিয়া ঘটাইলে এগুলা মল্টোজে পরিণত হয়, মল্টোজ। এরপর হচ্ছে মল্টোট্রায়োস, আর একটা বলছে ক্ষুদ্রতম ডেক্সট্রিন। তাহলে স্টার্চ বা ডেক্সট্রিন আন্ত্রিক অ্যামাইলেজের সাহায্যে ভেঙে কিসে পরিণত হয়, মল্টোস, মল্টোট্রায়োস, ক্ষুদ্রতম ডেক্সট্রিন। এই অংশগুলো এই অংশের তুলনায় এই অংশগুলো হচ্ছে ক্ষুদ্র। তাহলে এগুলোকে কে পরিণত করতেছে, আন্ত্রিক অ্যামাইলেজ একে ভেঙে এগুলোতে পরিণত করতেছে। এরপর আইসোমল্টেস, আইসোমল্টেস এনজাইমটা আইসোমল্টোসকে আইসোমল্টোসকে ভেঙে শুধু মল্টোজে পরিণত করে। ঠিক আছে, এখন এই মল্টোসকে আবার কি করে, মল্টোস তাহলে মল্টোসকে ভাঙবে কে, মল্টেস এনজাইম। ঠিক আছে, তাহলে এই মল্টোসকে মল্টেস এনজাইম ভেঙে গ্লুকোজে পরিণত করে। এরপর বলছে সুক্রোজ, তাহলে সুক্রোজ কাকে, সুক্রেস এনজাইম, এটা হলো সুক্রোজকে ভাঙে। সুক্রোজ হলো চিনি আর কি, আমরা যে চিনি খাই ওইটাই হলো সুক্রোজ। এটাকে ভাঙা কিসে পরিণত করে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আরেকটা এনজাইম আছে ল্যাকটেস, এটা হলো ল্যাকটোজকে, দুধে ল্যাকটোজ থাকে, ল্যাকটোজকে ভেঙে, ল্যাকটেস এনজাইম ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ এই দুইটা অংশে পরিণত করে। তাহলে এই এনজাইমগুলো কিন্তু আসে, এই যে এনজাইমগুলো সবগুলো এনজাইমই হচ্ছে আন্ত্রিক রসের এনজাইম। এগুলো কি করে, শর্করা পরিপাকে সাহায্য করে, শর্করা পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে এই এনজাইমগুলোর নাম জানতে হবে, যে শর্করা পরিপাককারী কি কি এনজাইম আছে, এই এনজাইমগুলো কাকে কিসে পরিণত করে। তাহলে আন্ত্রিক অ্যামাইলেজ জানলাম আমরা, স্টার্চ বা ডেক্সট্রিনকে ওই মল্টোস, মল্টোট্রায়োস, ক্ষুদ্রতম ডেক্সট্রিনে পরিণত করতেছে। আইসোমল্টোসকে আইসোমল্টেস এনজাইম মল্টোস, আবার মল্টোসকে মল্টেস এনজাইম গ্লুকোজে পরিণত করতেছে। এখন এরপরে দেখলাম সুক্রেস এনজাইম সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, দুধে যে ল্যাকটোজ থাকে সেই ল্যাকটোজকে ল্যাকটেস এনজাইম গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করতেছে। এই হলো শর্করা পরিপাককারী এনজাইম। এরপর আমরা পড়ব যে আন্ত্রিক রসে যে বিভিন্ন এনজাইম থাকে তার মধ্যে আমিষ পরিপাককারী এনজাইম কি কি থাকে এবং তারা কিভাবে আমিষ পরিপাকে সাহায্য করে। তাহলে আমরা এখন পড়ব আমিষ পরিপাক। আমিষ পরিপাকের ক্ষেত্রে সবচেয়ে প্রধান যে ভূমিকা রাখে এই আন্ত্রিক রস, আমিষ পরিপাকের ক্ষেত্রে সবচেয়ে প্রধান যে ভূমিকা রাখে সেটা হলো এই যে এন্টারোকাইনেস। এন্টারোকাইনেস আমরা কিছুক্ষণ আগে জানলাম যে এন্টারোকাইনেস নামক একটা সক্রিয়ক আন্ত্রিক রসে নিঃসৃত হয়। তাহলে এই এন্টারোকাইনেস কি করে, অগ্নাশয় রস থেকে নিঃসৃত নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে কিসে পরিণত করে, সক্রিয় ট্রিপসিনে পরিণত করে। ঠিক আছে, তাহলে আমরা দেখাইলাম যে এইখানে যে এন্টারোকাইনেস এনজাইম এটা কিসের, আন্ত্রিক রসের এনজাইম, আন্ত্রিক রসের এনজাইম। কিন্তু এই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন কোথা থেকে আসছে,
এটা হলো অগ্নাশয় রসের এনজাইম। আমাদের কিন্তু বুঝতে হবে ভালো করে ব্যাপারটা কি, যে অগ্নাশয় থেকে এই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন নিঃসৃত হয়, কিন্তু এটা হলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এখন প্রধান অগ্নাশয়িক নালী বা উইরসাং নালীর মাধ্যমে যখন এটা ডিউডেনামে আসে, ডিউডেনামে আসলে কি পায়, যে ওইখানের যে আন্তরিক গ্রন্থি আছে সেখানকার আন্তরিক গ্রন্থিগুলো এই এন্টারোকাইনেজ এনজাইম নিঃসরণ করে। এই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন এবং এন্টারোকাইনেজ যখন মিলে বা সংস্পর্শে আসে তখন কি হয়, এই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনটা সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। এই সক্রিয় ট্রিপসিন পরবর্তীতে কি করে, এই আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। কিভাবে সাহায্য করে আমরা কিন্তু এগুলো অগ্নাশয় রসের ওইখানে ডিটেলস আলোচনা করেছি। এখন এই আমিষ পরিপাকে আন্তরিক রসে একটা এনজাইম থাকে, তার নাম হলো অ্যামিনোপেপটাইডেস। এটা সম্পর্কে তোমাদের জানলেই হবে, যে এই ঘটনাটা জানতে হবে, সাথে হলো এই অ্যামিনোপেপটাইডেস। ঠিক আছে, অ্যামিনোপেপটাইডেস কি করে, এরা পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। তাহলে আমরা আন্তরিক রসের যে এনজাইম থাকে আমিষ পরিপাকের ক্ষেত্রে আমরা দুইটা ঘটনা বললাম। একটা হলো এই এন্টারোকাইনেজ নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় করে, সক্রিয় ট্রিপসিনে পরিণত করে। আর একটা হলো পলিপেপটাইডকে এই অ্যামিনোপেপটাইডেস এনজাইম অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। যেমন আমরা শর্করা পরিপাকে কিন্তু 5টা এনজাইম পড়লাম, কিন্তু আমিষ পরিপাকে এনজাইম পড়লাম মাত্র একটা, এটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা পড়ব হচ্ছে স্নেহ পরিপাক। যে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে এই আন্তরিক রসের ভূমিকা কী, বা আন্তরিক রসের যে বিভিন্ন ধরনের এনজাইম আছে এদের ভূমিকা কী। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে কি কি এনজাইম আসে। তাই এটা হলো লিপিড পরিপাক। তাহলে কি কি এনজাইম আসে আন্তরিক রসে লিপিড জাতীয় খাদ্য পরিপাকের জন্য কি কি এনজাইম আছে, তাহলে একটা হলো, প্রথম হলো আন্তরিক লাইপেস। দেখো তোমাদের কাছে এই নামটা কিন্তু সহজ মনে হবে, পরিচিত মনে হবে, লাইপেস। কারণ তোমরা এই লাইপেস কথাটা কিন্তু আগেও পড়ে আসছো, যে গ্যাস্ট্রিক লাইপেস পড়ছো, তারপরে অগ্নাশয়িক লাইপেস পড়ছো, আর আমরা এখন পড়তেছি কি আন্তরিক লাইপেস। মানে এই লাইপেস এনজাইমটা যেখান থেকে নিঃসরণ হবে তার তার সাথে যুক্ত হয়ে উচ্চারিত হবে। যেমন পাকস্থলী থেকে যখন এই লাইপেস এনজাইমটা নিঃসরণ হয় তখন তাকে বলা হয় গ্যাস্ট্রিক লাইপেস। অগ্নাশয় রসে নিঃসরণ হলে তাকে বলা হয় অগ্নাশয়িক লাইপেস। এখন যেহেতু আমরা আন্তরিক গ্রন্থি বা আন্তরিক রস পড়তেছি, তাহলে আন্তরিক গ্রন্থি থেকে নিঃসরণ হলে তাকে বলা হয় আন্তরিক লাইপেস। ঠিক আছে, তাহলে আন্তরিক লাইপেস একটা এনজাইম, লিপিড পরিপাকে সাহায্য করে। এরপর আছে হলো মনোগ্লিসারাইডেস। আরেকটা হচ্ছে লেসিথিনেস। ঠিক আছে, এই হলো 3টা প্রধান এনজাইম স্নেহখাদ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে এই যে আন্তরিক লাইপেস, এর কাজ কি? এর কাজ হচ্ছে যে লিপিড জাতীয় যেসব খাবার আছে, বা যেমন ধরি লিপিডকে এরা মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিড এই দুইটা অংশে বিভক্ত করে। আমরা জানি ফ্যাটি অ্যাসিড হলো খাদ্যের সরলতম বস্তু বা সরলতম ফর্ম। এই ফ্যাটি অ্যাসিডকে কি করে, আমাদের যে ক্ষুদ্রান্তের যে মিউকাস স্তরের কোষগুলো আছে সেগুলো শোষণ করে নিতে পারে। ঠিক আছে, এখন এই মনোগ্লিসারাইড বা মনোগ্লিসারাইডকে এই মনোগ্লিসারাইডেস এনজাইমের সাহায্যে মনোগ্লিসারাইডকে মনোগ্লিসারাইডেস এনজাইমের সাহায্যে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। ঠিক আছে, তাহলে আমরা লিপিড জাতীয় খাদ্য
কে আন্তরিক লাইপেজ মনোগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। এই মনোগ্লিসারাইডেস এনজাইমের সাহায্যে বা বিক্রিয়ায় ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এরপর আছে হলো লেসিথিনেস। লেসিথিনেস এনজাইম কি করে? লেসিথিন নামক লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড আর হচ্ছে কোলিন, এই চারটা অংশে বিভক্ত করে। তাহলে লেসিথিন নামক লিপিডকে লেসিথিনেস এনজাইম ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং কোলিনে পরিণত করে। তাহলে লিপিড পরিপাকে এই হলো মোট মানে মেন তিনটা এনজাইম, আন্তরিক লাইপেজ, মনোগ্লিসারাইডেস, লেসিথিনেস। ঠিক আছে। এখন নিউক্লিক অ্যাসিডের বিভিন্ন উপাদান আছে। নিউক্লিক অ্যাসিড কি? এটা মুছে দিই। নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। যে এটা সম্পর্কে খুব বেশি কিছু বলবো না, কারণ এটা অন্য চ্যাপ্টারে আলোচনা আছে। নিউক্লিক অ্যাসিড হলো মেইনলি হলো দুই ধরনের, একটা ডিএনএ আর একটা হলো আরএনএ। তাহলে ডিএনএ কে বলা হয় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন এই নিউক্লিক অ্যাসিডের বিভিন্ন উপাদান ভেঙে কয়েকটা জিনিসে পরিণত হতে পারে, যেমন ফসফেট গ্রুপ হইতে পারে, পেন্টোজ সুগার হইতে পারে এবং নাইট্রোজেন বেস হইতে পারে। এগুলো হচ্ছে তাদের গঠনগত যে উপাদান সেগুলোতে পরিণত হয়। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা কোষ রসায়ন চ্যাপ্টারে এবং তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়েও আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তার জন্য তোমাদের কয়েকটা এনজাইমের নাম এখান থেকে মনে রাখতে হবে। একটা হলো নিউক্লিয়েস, এরপর হলো নিউক্লিওসাইডেস, নিউক্লিওটাইডেস। এটা কেন বলতেছি? এই এনজাইমগুলো কোথায় থাকে? এই আন্তরিক রসে থাকে। নিউক্লিয়াস, নিউক্লিওসাইডেস, নাইক্লোটাইডেস, এই এনজাইমগুলো আন্তরিক রসে থাকে। এই এনজাইমগুলো কি করে? এগুলো যে নিউক্লিক অ্যাসিডের বিভিন্ন উপাদান, নিউক্লিক অ্যাসিডের বিভিন্ন উপাদান, এদেরকে এই এনজাইমগুলোর সাহায্যে ভেঙে পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন বেস, এগুলো একটু গঠনগত ভাবে পড়াইলে তোমাদের এগুলো বুঝতে বেশ সুবিধা হবে। যেহেতু এই চ্যাপ্টারে আলোচনা না এটা তেমন একটা, এই জন্য জাস্ট তোমাদের যেটা জানতে হবে, আন্তরিক রসে এই তিনটে এনজাইম থাকে, নিউক্লিয়াস, নিউক্লিওসাইডেস, নিউক্লিওটাইডেস। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে নিউক্লিক অ্যাসিডের বিভিন্ন উপাদানকে ভেঙে এগুলোতে পরিণত করা, পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ, নাইট্রোজেন বেস। ঠিক আছে, এগুলো সম্পর্কে ডিটেলস আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, আচ্ছা। আচ্ছা, যাই হোক, এখন শেষ মুহূর্তে দেখা যায় লাইভে আছে 3 জন। আমি আসলে খারাপ না, 3 জন আমার কাছে 3 জন অনেক। আসলে অনেকদিন লাইভ করে দেখা গেছে যে একজনও থাকে না, কিন্তু আসলে ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যদি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবা। তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে, কোথাও কোনো বা আমার আরও কিভাবে পড়াইলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে বা তোমরা ভালো বুঝতে পারবা, আমাকে জানাবা, কমেন্টে জানাবা বা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। আর তোমরা একটু কমেন্ট করো এবং এই ভিডিওগুলো একটু শেয়ার করো। শেয়ার করলে আমারও একটু ভালো লাগবে, দেখা গেছে যে অনেকের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলো তো বা এই ক্লাসগুলো তো নিচ্ছি সম্পূর্ণ ফ্রি।
সবাই উপকৃত হবে। ঠিক আছে, যাই হোক তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাস দেখি আগামীকাল নেওয়ার প্ল্যান আছে, যদি নেই আগে জানাই দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই। ওকে।